গুড মর্নিং। আমাকে এরকম করে দেখছো কেন? আমার মাথায় শিংটিং গজায়নি তো? ম্যাম এখনই তো আপনি বলে গেলেন যে গাইস, আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি আমার বন্ধুর সাথে, লোনাভলা। সো সি ইউ টুমরো। আরে তুমি এখনো যাওনি? তুমি আবার ফিরে এলে? যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল নাকি? তোমার বন্ধুরা তোমার সঙ্গে মজা করেনি তো? হ্যাঁ, মজা তো তোমরা আমার সাথে করছো। আমি কখন বললাম হলিডেতে যাচ্ছি? আজ তো এপ্রিল ফুল নয়। এনিওয়েজ, ন্যান্ডি, যেমন তুমি বলেছিলে যে ব্যাঙ্গালোরের নতুন প্রজেক্টে আমাদের 50-50% প্রফিট শেয়ার থাকবে, সেই ফাইলটা আমি রেডি করে ফেলেছি। তো ইউ জাস্ট গো থ্রু ইট অ্যান্ড সাইন ইট। আকাশ, আমি কখন বলেছিলাম যে তোমার 50% প্রফিট শেয়ার হবে? আমাদের কথা হয়েছে এই নিয়ে, ন্যান্ডি। আরে আকাশ, শোনো, আমাদের কোম্পানি যে ব্যাঙ্গালোরের অ্যাসাইনমেন্টটা পেয়েছে না, হ্যাঁ হ্যাঁ, তাতে আমি তোমায় 50% প্রফিট দিতে রাজি আছি। ড্যাম ইট, আমি এরকম কখনো বলিনি আর কখনো বলবোও না। আকাশ, তোমার এই কোম্পানিতে 30% শেয়ার আছে, তাহলে প্রফিটও অতটাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? রুবিয়া, ওই ডিজাইনটা তৈরি হয়ে গেছে? ম্যাম ওটাই করছিলাম। এটা কোন সাইটে কাজ করছো তুমি? ম্যাম আপনি তো বলেছিলেন। এই ডিজাইনটা একদম ঠিক আছে। ইয়েস ম্যাম। তুমি একটা কাজ করো, এটার পুরো স্কেচ করে আমাকে দেখাও। ওকে ওকে। আমি নেভার এরকম স্টুপিড ডিজাইনের উপর কাজ করতে আমি স্বপ্নেও বলতে পারি না। ম্যাম বিশ্বাস করুন, ওটা আরে কি করে মেনে নেব যখন 1 লাখ ক্যাপিটাল? হ্যালো, হ্যাঁ আমি নন্দিতা কাপুর বলছি। আমি এক্ষুনি একটা মেসেজ পেলাম যে আমার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা বার করা হয়েছে। কি? আমি নিজে পার্সোনালি? আরে আমি এটা কি করে করতে পারি যখন আমি ওখানে পৌঁছইনি? এসব কি হচ্ছে কি আমার সাথে? ম্যাম আমার মনে হয় আপনার শরীরটা ঠিক নেই। আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট দ্য ডক্টর। ডক্টর, কিছুদিন ধরে আমি আনইজি ফিল করছি, ভীষণ অস্থির হয়ে আছি। কিছু ওষুধ দিয়ে দিন না আমাকে। মেডিসিন? সেটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। হোয়াট? আমাকে? কবে? কিছুক্ষণ আগে আপনি এসেছিলেন তো। হোয়াট হ্যাপেন্ড? ডক্টর, সেটা আমি ছিলাম না। আমি সত্যি বলছি। ডাক্তার বাবু, এসব কি হচ্ছেটা কি? যেখানেই যাচ্ছি তার আগে কেউ আমার মতোই। এটা একদমই হতে পারে না। এটা কি করে হতে পারে?
ক্যান্সেল হয়ে গেল নাকি? আমি কখন বললাম হলিডেতে যাচ্ছি? আকাশ, আমি কখন বলেছিলাম যে তোমার 50% প্রফিট শেয়ার হবে? আমাদের কথা হয়েছে এই নিয়ে ন্যান্ডি। এটা কোন সাইটে কাজ করছো তুমি? আপনি তো বলেছিলেন। আমি এক্ষুনি একটা মেসেজ পেলাম যে আমার অ্যাকাউন্ট থেকে 1,00,000 টাকা বার করা হয়েছে। কি? আমি নিজে? আরে আমি এটা কি করে করতে পারি যখন আমি ওখানে পৌঁছইনি? ইডিয়েট! নিজের ভোপো আস্তে কর। একটু ভালো করে বলতে কি হয়, সারাক্ষণ শুধু মাথা গরম। আগে তো খুব ভালোবেসে কথা বলতে। আচ্ছা ছাড়ো, কি এবার শান্তি তো? আরে, উফ, কারেন্টকেও এখনই যেতে হলো। সমস্ত প্রবলেম আজই হচ্ছে। হ্যাঁ বল, হ্যালো অমিত, কি হয়েছে? এত স্যাড ভাবে কথা বলছিস কেন? এনিথিং অলরাইট? আমার বাড়িতে যা খুশি আমি করতে পারি, এতে ওর বাবার বলার কি আছে? এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি আর গিয়ে তোমার সব রাগ ঠান্ডা করে দেবো। লতিকা, ঘরে কারেন্ট চলে গেছে। লাইট নেই তো কি হয়েছে? দেখো, মাথা গরম করো না, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। হ্যাঁ, let's enjoy the music. এবার দেখাচ্ছি এর মজা। হাউ ডেয়ার ইউ! আমি বলেছিলাম না এই গলার volume-টা- ভলিউম কম কর, বিল্ডিং এ আরো 5টা লোক থাকে, কেউ কিছু বলছে না তো তুই চুলকাচ্ছিস কেন? খুব বড় হিরো হয়ে গেছিস তাই না? খুব বড় হিরো হয়ে গেছিস। সব Hello. ঠিক আছে তো? দাবে স্যার, বাইরের দরজার পাশে করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। নন্দিতা! ইনি কে? স্যার, এ তো আমাদের প্রতিবেশী নন্দিতা। ও দীপককে! আমার কথাটা একবার, আমার কথাটা, চলো আমার ভেতরে কথাটা তো ঢোকো। শুনুন। আপনারা আমার কথা কেন শুনছেন না? আমার কথা শুনুন, আমার কথাটা শুনুন। আমি খুন করিনি, আমি কিচ্ছু করিনি। কি করে বোঝাবো এদের? কি করে বোঝাবো দীপককে আমি মারিনি? অন্য কেউ মেরেছে, অন্য কেউ মেরেছে দীপককে।
অন্য কেউ। মিস্টার পাঠক, আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি, যখন দীপক মার্ডার হলো আমার কাজিন নন্দিতা আমার সঙ্গে ছিল। দেখো ভাই, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তো পুলিশ যেই সিসিটিভি ফুটেজটা পেয়েছে সেটার মধ্যে নন্দিতা হাতে রক্ত লাগা ছুরিটা নিয়ে দীপকের ঘর থেকে বেরোচ্ছে, সেটা কিভাবে দেখা গেল? নন্দিতার কোনো যমজ বোন নেই তো? আমার কিন্তু কোনো যমজ বোন নেই মিস্টার পাঠক। তো তাহলে আপনি একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় গেলেন কি করে? আমি তো শুধু একটা জায়গাতেই ছিলাম মিস্টার পাঠক, অন্য জায়গায় তো ওই ও কেউ বলুন। জানি না আপনি আমার কথায় বিশ্বাস করবেন কিনা, কিন্তু সেদিন যখন আমি অফিস গেলাম তো ওখানে অলরেডি কেউ ছিল, কিন্তু আমি জানি না কে ছিল, কিন্তু সবাই ভাবছিল যে আমি ছিলাম। আমি জানি না সে কে, কোথায় আছে, কিন্তু আমি এটা জানি যে তাকে আমার মতনই দেখতে, কেননা আমি ডাক্তারের কাছে গেছি, সেখানে ও আগে চলে গেছে। আমি কাউকে কোনো অর্ডার দিই না, কিন্তু কিন্তু প্রত্যেকবারও আমার আগে পৌঁছে গিয়ে অর্ডার দিয়ে দেয়। জানি না কে কোথা থেকে এসেছে ওকে আমার মতন কি করে দেখতে, আমি কিচ্ছু জানি না। আর দীপককে খুন আমার মতন দেখতে ওই ওই মেয়েটাই করেছে, আর আমি এই কথাটাই আদালতকে বলতে চাই। আচ্ছা, একই রকম দেখতে, এটা তো কাকতালীয় ব্যাপারও হতে পারে না, কারোর ভাবনা চিন্তা করা ষড়যন্ত্র। দেখছি সত্যিটা কি। ইউর অনার, লেট মি এক্সপ্লেইন। মিস্টার দীপক বাবুর খুন 28শে ডিসেম্বর ওনার বাড়িতেই হয়েছিল, আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই মার্ডারটা পাঠক বাবুর মক্কেল মিস নন্দিতা কাপুরই করেছে। আর এই কথাটা এত কনফিডেন্টলি আমি এই জন্যই বলতে পারছি ইউর অনার, আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। ইউর অনার, এই দৃশ্যটা দীপক বাবুর ঘরের বাইরে সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া গিয়েছে। এতে আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন যে মিস নন্দিতা কাপুর দীপক বাবুর ঘর থেকে বাইরে বেরোয়, হাতে ছুরি, আর বেরিয়ে যায়। এখনো তো সিরিয়াস আর স্ট্রং এভিডেন্সের পরে মিস নন্দিতা কাপুরকে খুনি না মেনে নেওয়ার কোনো কারণই নেই ইউর অনার। আর এর আগে পাঠকবাবু এটা বলবেন যে ফুটেজে নন্দিতা কাপুরকে বাইরে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে, কিন্তু মার্ডার করতে নয়। অ্যান্ড লেট মি এক্সপ্লেইন ইউর অনার, এই ফুটেজ 28শে ডিসেম্বর বিকেল 4:44 আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী খুনটা সেই সময় হয়েছিল। বিশ্বাস করুন পাঠকবাবু, আপনার মক্কেল নন্দিতা কাপুরই খুন করেছেন। আর এখন প্রশ্ন হচ্ছে খুনের মোটিভটা কি? ইউর অনার, এটা আমি স্পষ্ট করতে চাই। এই মিস নন্দিতার দীপকবাবুর সঙ্গে অতীতে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, দুজনের অ্যাফেয়ার ছিল। মিস্টার মেনন, আপনার এখানে আমার পাস্ট বায়োগ্রাফি বলার কোনো প্রয়োজন নেই। বলতে হবে মিস নন্দিতা কাপুর, ইউর অনার, এই ঘটনার সঙ্গে এই হত্যার সম্পর্ক জড়িয়ে আছে। আজ থেকে প্রায় 2 বছর আগে এনার সঙ্গে মিস্টার দীপক বাবুর ব্রেকআপ হয়ে যায়। তখন থেকে এনার মনে দীপক বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র আর ঘৃণা জমেছিল। আর এর পরে যখন দীপক বাবু সবকিছু ভুলে গিয়ে মিস কাপুরকে ছেড়ে দিয়ে ওনারই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটা নতুন সম্পর্ক হয়, একটা নতুন অ্যাফেয়ার তৈরি হয়, আর এরা দুজনে মিলে একই বিল্ডিংয়ে প্রতিবেশী হয়ে থাকতে শুরু করে, তো মিস নন্দিতা কাপুরের জেলাসি আর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আরও বেড়ে যায়। এটা সত্যি ইয়না, আমার বয়ফ্রেন্ড দীপক আর নন্দিতা মানে ওর এক্স পার্টনার, এদের দুজনের মত কখনোই মিলতো না। আর যেদিন ওর মার্ডার হয়েছিল সেদিনও ওদের মধ্যে ঝামেলা হয়েছিল। ইওর অনার, আমি দীপককে শুধু এইটুকু বলতে গেছিলাম যাতে গানের ভলিউমটা কমায়, ব্যাস। আর যখন উনি এটা করতে রাজি হলেন না, তখন আপনি খুব রেগে গেলেন আর রেগে গিয়ে তাকে খুন করে দিলেন। না, ও তখনই গানের ভলিউম কমিয়ে দিয়েছিল, তারপরে আমি আমার রুমে ফিরে গেছিলাম। তবে কি আপনি দীপক বাবুর ঘরে আবার গিয়েছিলেন? না, আমি যাইনি। মিথ্যে, পুরোটাই মিথ্যে ইউর অনার। সিসিটিভি ফুটেজ এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে মিস নন্দিতা কাপুর 28শে ডিসেম্বর দীপক বাবুর বাড়িতে একবার নয় 2 বার গিয়েছিল। প্রথমবার 4:22 আর দ্বিতীয়বার 4:43 যখন খুন হয়েছিল। আর ঠিক 3 মিনিট পরে মানে 4:44 উনি দীপক বাবুর ঘর থেকে বাইরে বেরিয়ে আসে হাতে ছুরি নিয়ে। না ইওর অনার, ওটা আমি ছিলামই না। কি বললেন আপনি? ওই ফুটেজে দেখানো মহিলা আপনি ছিলেন না? না। জজ সাহেব,
কি যুগ চলে এলো, মানে আসামি নিজের অপরাধ লুকাবার জন্য নিজেই নিজেকে চিনতে পারছেন না। মিস কাপুর, এটা বলবার অবকাশ রাখে না যে রক্তমাখা ছুরি নিয়ে আপনি দীপক সেনদের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আর যাই হোক, ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। ইয়নার ঠিকই বলছেন আপনি যে ক্যামেরা কখনোই মিথ্যা কথা বলে না। আর এখানে মিথ্যা তো নন্দিতাও এখন বলছে না, কেননা যে সময় দীপককে হত্যা করা হয় সেই সময় নন্দিতা ওর কাজিন অমিতের বাড়িতে ছিল। এই কথাটা সত্যি ইওর অনার। নন্দিতা 28শে ডিসেম্বর সন্ধে 5:45টার সময় আমার সঙ্গে আমার বাড়িতে বসে চা খাচ্ছিল। এটা কি করে পসিবল ইউর অনার? ও নিজের বোনকে বাঁচাতে এই কথা বলছে ইউর অনার, আমার কথা বিশ্বাস করুন। মিস্টার মেনন, এটা কিন্তু আবশ্যক নয় আপনার সব কথা মেনে নেওয়া হবে। কিন্তু মিস্টার পাঠক, আপনার কাছে কি প্রমাণ আছে যে ঘটনার সময় নন্দিতা অমিতের ঘরে ছিল? ইয়নার, প্রথমবার যখন নন্দিতা দীপকের বাড়িতে গিয়েছিল আর ভলিউম কম করার কথা বলে সেখান থেকে ফিরে আসছিল, তো সেই সময় ওই বিল্ডিং এর কারেন্ট অফ হয়ে গিয়েছিল। নন্দিতা তখন অমিতকে ফোন করে। আর আর তারপরে আমি সোজা অমিতের বাড়ি চলে গেছিলাম। হ্যাঁ, ওয়াচম্যান রামদিন আমাকে দেখেছিল। আপনি দয়া করে মহামান্য বিচারককে এবার বলুন যে আপনি আমার মক্কেল নন্দিতাকে সেদিন বিল্ডিং থেকে বেরোতে দেখেছিলেন নাকি দেখেননি? হ্যাঁ স্যার, দেখেছিলাম। যখন কারেন্ট চলে গেছিল ঠিক তারপরেই আমি ম্যাডামকে বাইরে বেরোতে দেখেছিলাম। এর কিছুক্ষণ পরেই কারেন্ট আবার ফিরে আসে আর ম্যাডামও সাথে সাথে ফিরে আসে। না, ও মিথ্যে বলছে। ও মিথ্যে চেঁচাবেন না বলছে। মিস কাপুর, এটা আদালত। ইউর অনার, এবার এই কেসটা একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার জলের মতো। কারেন্ট আসার পর যখন মিস কাপুর নিজের বাড়িতে পৌঁছায়, তো হতে পারে দীপক আবার হাই ভলিউমে দিয়ে মিউজিক শুনছিল, যেটা শুনে এনার খুব রাগ হয়েছিল। তিনি আবার দীপক বাবুর ঘরের দিকে যান, যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর তারপরে উনি দীপক বাবুকে খুন করেন। না, এটা সত্যি নয়। আমি দীপককে মারিনি ইওর অনার। আমি তো অমিতের বাড়িতে ছিলাম। মিস কাপুর, আপনি অমিতের বাড়িতে জানেনই, আপনি মাঝপথ থেকেই ফিরে আসেন। না, ওটা আমি ছিলাম না। ওটা ওটা আমার মতো দেখতে একজন ছিল, আমার ডুপ্লিকেট। এখন আবার যমজের প্রসঙ্গ কোথা থেকে এলো? আরে আজকে তো সব অদ্ভুত হচ্ছে। প্রথমে তো অপরাধী নিজেকে চিনতে অস্বীকার করছে, তারপর আবার এখন যমজ প্রসঙ্গ তুলছে। ইউর অনার, মিস কাপুর আদালতকে বোকা বানানোর চেষ্টা করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের সিদ্ধান্ত শুনিয়ে দিন। ও মেনন বাবু, একটু ধৈর্য ধরুন, সঠিক সময় আসবে সিদ্ধান্ত ঘোষণার। ইয়নার, আমার মক্কেল নন্দিতা এইমাত্র আদালতের সামনে যে কথাগুলো বলল, আমি বুঝতে পারছি যে এই কথাগুলো বিশ্বাস করা এই মুহূর্তে কঠিন খুব। প্রথমবার যখন উনি আমাকে এই কথাগুলো বলেছিলেন, তো আমার মনে হয়েছিল যে ওনার কোনো যমজ বোন রয়েছেন হয়তো, যিনি এই কার্যগুলো করেছিল, হয়তো এই হত্যাটা করেছিল হয়তো। কিন্তু অদ্ভুত বিষয় হলো এটা যে ওনার কোনো রকম যমজ বোন নেই। এই সীতা আর গীতা, রাম আর শ্যাম, এই কিষণ কানাইয়া মার্কা ফর্মুলা ছেড়ে দিন মিস্টার পাঠক। বিশ্বাস করুন, এই পৃথিবীতে হুবহু একই চেহারার লোক দুটো হতেই পারে না। হ্যাঁ, দু একটা সিমিলারিটি হতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু জজ সাহেব, সিসিটিভি ফুটেজে যে মেয়েটাকে আপনি দেখেছেন সেটা মিস কাপুরই ছিল, কোনো যমজ বা ডুপ্লিকেট হতেই পারে না। আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? ইয়নার, আমি সেটাই বলবো যেটা সবসময় বলে থাকি, যে হামেশাই যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয়তো হয় না। হতে পারে যে এই কেসটা যেটা হয়তো দেখা যাচ্ছে সেটা নেই, আর যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়েছে। আমার বক্তব্য পেশ করার আগে আমি কয়েকজন মানুষকে এই কাঠগড়ায় রাখার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ডক্টর বেদপ্রকাশ বাবু, দয়া করে আদালতকে বলুন যে 28শে ডিসেম্বর কি নন্দিতা আপনার কাছে চিকিৎসার জন্য গিয়েছিল? আগে হ্যাঁ। আর যে সময় ও এসেছিল সে সময় আপনি ওকে জিজ্ঞেস করেছিলেন যে উনি আবার ফিরে সেখানে কেন আসলেন? কিছুক্ষণ আগেই সেখানে এসেছিলেন। আগে হ্যাঁ। কতক্ষণ আগে সেখানে এসেছিলেন? এই আধ ঘন্টা খানিক আগে। ইওর অনার, উনি আমার কাছে এসেছিলেন। ওনাকে খুব টেনশনে মনে হচ্ছিল। আমি ওনাকে ওষুধ দিলাম, উনি চলে গেলেন। তারপর আধ ঘন্টা পর আবার এলেন।
উইথ দ্য সেম প্রবলেম। ইওর অনার, আমি আমি আদালতকে এটা বলতে চাই যে ডক্টর প্রকাশের কাছে যে প্রথমে গেছিল সেটা আমি ছিলাম না। ইনি ওই দিন আমাকে এই কথাই বলছিলেন। তো এই যে দুজন নন্দিতা আপনার কাছে এসেছিলেন, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পেয়েছিলেন আপনি? আগে না, ইওর অনার, দুজনই একই রকম দেখতে। আর যতদূর আমার মনে আছে ওনারা একই রকম কস্টিউমে ছিলেন। জামা কাপড় একই ছিল। ইউর অনার, এই কেসটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই রকম পৃথিবীতে কোনোদিনও হয়নি যে একই লোকের হুবহু যমজ কেউ কোথাও এক্সিস্ট করে। আমার কথা শুনুন ইউর অনার, হয়তো ডক্টর বেদ প্রকাশের কোনো ভুল হয়েছে। আগে না ইওর অনার, আমি নন্দিতা দেবীর রেগুলার ডক্টর, ওনাকে চিনতে আমার কোনো রকম ভুল হতে পারে না। ইওনার শুধুমাত্র এই ডাক্তারবাবুর সঙ্গেই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও একই রকম ঘটনা ঘটে। ইওর অনার, কিছু তো গন্ডগোল আছে। ওই দিনের আগে এরকম কখনো হয়নি। নন্দিতা ম্যাম অফিসে এসেছিলেন প্রায় 10:15টায়, আর এসে বললেন যে গাইস, আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি। আর তারপর 15 মিনিট পর উনি ফিরে এসে বললেন যে আমি কখন বললাম হলিডেতে যাচ্ছি? আমি বলছি তো ইওর অনার, আমার ছায়া, আমার ইমেজ সব জায়গায় ঘুরছে। আর আর সেই দীপককে মেরেছে। রাবিশ, অ্যাবসলিউট রাবিশ। ইউর অনার, আমার তো মনে হচ্ছে মিস্টার পাঠক নিজের মক্কেলকে বাঁচানোর জন্য এই যমজ নন্দিতার গল্পটা বানাচ্ছে, তাও এনার কথা অনুযায়ী। আমার সঙ্গে যা ঘটেছে আমি সেটাই তো বলছি। আমার ছায়া, আমার যমজ বা সে যেই হোক, আমি নিজের চোখে তাকে সিগন্যালের কাছে দেখেছিলাম ইওর অনার। আর আমি এটা কোথাও পড়েছিলাম যে নিজের মতন কাউকে দেখাটা খুব অশুভ ঘটনা, আর সেটাই আমার সাথে হচ্ছে। যে যে অপরাধটা আমি করিনি, তার জন্য অপরাধ আপনিই করেছেন মিস কাপুর। অবজেকশন ইওর অনার, মেনন বাবু কিন্তু সিদ্ধান্ত বলছেন। অবজেকশন সাস্টেইন। ইওর অনার, যদি কিছুক্ষণের জন্য আমরা এটা মেনে নিই যে নন্দিতা দেবী নিজেকে বাঁচানোর জন্য এই মিথ্যা কথাগুলি বলছেন, তিনি এই গল্পগুলি বানাচ্ছেন যমজ বোনের, তো তাহলে কি ডক্টর বেদ প্রকাশ বাবু, ওনার সহকর্মী রুবিয়াও আর ওনার ব্যবসায় যে অংশীদার রয়েছেন মিস্টার ওয়েল, এরাও কি ওনার সঙ্গে ছিল? মিস্টার ওয়েল, এটা বলুন যে ওই দিন যখন নন্দিতা অফিসে এসেছিলেন 28 ডিসেম্বর সকালে কি হয়েছিল? ও একটু স্ট্রেস ছিল ইওর অনার। এখানে কোন ন্যান্ডি, যিনি আগে এসেছিলেন নাকি যিনি পরে আসেন? অ্যাকচুয়ালি আমি তো ন্যান্ডিকে খালি একবারই আসতে দেখেছিলাম। সেদিন তো তুমি নিজে বলেছিলে যে আমি নাকি তোমাকে 50% শেয়ার দেওয়ার কথা বলেছিলাম। ন্যান্ডি, আমাদের তো প্রফিট শেয়ার নিয়ে কোনো কথাই হয়নি। আকাশ, মনে করো, তুমি তুমি আমার কেবিনে পেপার নিয়ে এসেছিলে, মনে করো। হ্যাঁ, ফাইল তো আমি এনেছিলাম, যেটা নতুন প্রজেক্টের ছিল, কিন্তু সেটা নিয়ে ডিসকাস করতে তো তুমি আপত্তি জানাও। সত্যি অদ্ভুত। বাহ, খুব ভালো। এর মানে হলো মিস কাপুর, আপনি প্ল্যান করে দীপক বাবুকে মেরেছেন। ইউর অনার, আমরা এতক্ষণ এটা ভাবছিলাম যে হয়তো রাগের বশে, আবেগের বশে ইনি ছুরিটা চালিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা একটা ভালো প্ল্যান করা মার্ডার। পাঠক বাবু, এবার তো এটা মেনে নিন যে আপনার মক্কেলে আসল খুনি। আর এমনিতেও মিস্টার বহেলের সাক্ষী দেওয়ার পরে আপনার ওই যমজ, ডুপ্লিকেট, রাম আর শ্যাম, গীতার সীতা, কিষণ কানাইয়া মার্কা ট্র্যাক শেষ হয়ে গেছে। আকাশ মিথ্যে বলছে, এ জেনে শুনে মিথ্যে বলছে, যাতে যাতে আমাকে ফাঁসিয়ে আমার কোম্পানির মালিক হতে পারে। আমার তো মনে হয় এই নন্দিতাই মিস্টার দীপক সান্ধুর খুন করেছে, আর নিজেকে বাঁচানোর জন্য এই ডুপ্লিকেটের নাটকটা করছে। আর ডাক্তার বেদ প্রকাশ আর রুবিয়া, এই দুজনও এর সঙ্গে জড়িয়ে আছে। ইউর অনার, আমার মনে হচ্ছে কেসের সত্যিটা বাইরে চলে এসেছে। এবার শুধু আপনার সিদ্ধান্ত শোনার অপেক্ষা। ইওর অনার, আমার কাছে একটা এখানে দলিল রয়েছে, যেখান থেকে সম্ভবত এটা প্রমাণিত হয়ে যাবে যে এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। আমি না আমার মাথা কাটিয়ে একেবারে হাঁপিয়ে গেছি। আমি বুঝতে পারছি না যে এটা হচ্ছে নাকি।
মানে বলতে চাইছি বস, না কোনো ডুপ্লিকেট, না একরকম দেখতে, না জমজ, না কিছুই তো বুঝে উঠতে পারছি না বস। আমার মনে হয় কেসটা সলিড ঝামেলা আছে বস। কোনো ঝামেলা নেই, সব ক্লিয়ার। মিস্টার পাঠক, আমি ডক্টর করুণা আস্থানা, প্যারানর্মাল রিসার্চার। এক্সকিউজ মি ম্যাম, আমার যতদূর মনে পড়ছে আমি আপনাকে কোর্টে দেখেছি। হ্যাঁ পাঠক বাবু, যদি আপনি অনুমতি দেন তো আমি বসতে পারি? হ্যাঁ, বসুন না আপনি। থ্যাংক ইউ। পাঠক বাবু, আজ আমি কোর্টের সমস্ত ডিবেট শুনেছি। সেটা ভুল নয়, এমনিতে এবার আপনাকে আমি যেটা বলতে চলেছি সেটা আপনি হয়তো আগে কখনো শুনেননি, কিন্তু আমি আমার 30 বছরের রিসার্চের ভিত্তিতে নিশ্চিতভাবে বলতে পারি যে এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের মতো দেখতে অন্তত একজন থাকে। কেউ হয়তো তাকে দেখতে পায়, হয়তো কেউ পায় না। দেখুন ডক্টর আস্থানা, পুরো কথাটা অন্তত শুনুন পাঠক বাবু। বলুন। এই জগৎ যেখানে আমরা থাকি তার ঠিক প্যারালাল আরও একটা জগৎ আছে, প্যারালাল ওয়ার্ল্ড। আর এই প্যারালাল ওয়ার্ল্ডে আমাদের সবারই লুক অ্যালাইকস, যাকে সায়েন্টিফিক টার্মে ডাবল গ্যাঙ্গার বলা হয়, এক্সিস্ট করে থাকে। হয়তো কোথাও আমারও ডবল গ্যাঙ্গার হতে পারে, আর আপনারও। যদি আপনার এতে বিশ্বাস না হয় তো এই রিসার্চ পেপারস দেখে নিন। এতে সেই সমস্ত লোকের ইন্টারভিউজ আছে যারা নিজেরা নিজেদের চোখে লুক অ্যালাইক্সকে দেখেছেন। আর এর মধ্যে কয়েকজন বিখ্যাত মানুষও আছেন যাদের ক্রেডিবিলিটিতে আপনি সন্দেহ করতে পারবেন না। পাঠকবাবু, এর দ্বারা আপনি আপনার মক্কেলকে ইনোসেন্ট প্রতিপন্ন করতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার কোনো সাহায্য চান তো এই যে আমার কার্ড। থ্যাংক ইউ পাঠক বাবু। তাছাড়াও ডক্টর আস্থানা, এত কষ্ট করছেন কেন আপনি? এক্ষুনি যা আমি বললাম তাতে আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু খুব শিগগিরই তা হবে। মিস্টার বেদ, ইয়েস। আমি আপনাকে এরকম ভাবিনি। আমার থেকে কি করেছি আমি? ইউ সাচ এ লায়ার। লায়ার? ওয়াচম্যান, এই চাবিটা তোমাকে দিয়ে যাচ্ছি। আমার কিছু রিলেটিভস আসবেন, তুমি দিয়ে দিও, ঠিক আছে? তরুণ, চলো এবার। হ্যাঁ স্যার। ওয়াচম্যান, ওয়াচম্যান! হ্যাঁ স্যার। এই দরজার বাইরে আমার তালা কে লাগালো? স্যার, আপনি তো তালা লাগালেন। কি? এই নিন স্যার আপনার চাবি। এর মধ্যে আপনার কোনো রিলেটিভই আসেননি। স্যার, আপনি আমাকে ফোন করছেন কেন? আমি তোমাকে ফোন কেন করব? স্যার, আপনার নম্বর থেকেই তো কল হচ্ছে। কি? আমার ফোনেই তো আমার কাছে আছে। হ্যালো? হ্যালো তরুণ, গাড়ি কোথায় পার্ক করেছিস তুই? কি হলো, বলছিস না কেন কিছু? তরুণ, তুই
তুই কোথায় আছিস বল এখন। হ্যালো, ইয়োর অনার, আমি পাগল হয়ে যাব। কি হয়েছে? এই কাল থেকে কি সব হচ্ছে? আই মিন, যা কিছু নন্দিতার সঙ্গে হয়েছে সেটা আমার সঙ্গেও হচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমাকে যারই দিব্যি খেতে বলবেন আমি সবার দিব্যি খেতে প্রস্তুত। আজ পর্যন্ত আমি আমার বাড়িতে কোনো রকম তালা লাগাইনি। আজকে সকালে যখন আমি জেলে পৌঁছলাম নন্দিতার সঙ্গে দেখা করতে, তো ওখানেও সেই একই রকম এক্সপিরিয়েন্স হলো। এক্সকিউজ মি, বলুন কাকে চাই? নন্দিতা কাপুর। আপনার নাম তো অমিত কাপুর, তাই না? আগে হ্যাঁ। আপনি তো কিছুক্ষণ আগেই আপনার বোনের সাথে দেখা করে গেলেন। কি? আরে এই দেখুন, রেজিস্টারে তো আপনার সইও আছে। এই যে মিস্টার অমিত কাপুর, এই যে। ইওর অনার, আমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। আর কে এই আমার মতো দেখতে যে আমার সিগনেচার পর্যন্ত কপি করতে পারে? আর আমার তো কোনো জমজ ভাইও নেই। অমিত, এর মানে আজ সকালে আমি যার সাথে দেখা করলাম সেটা তুমি ছিলে না? না ন্যান্ডি, ও আমার ডুপ্লিকেট ছিল। এনাফ! ইউর অনার, এরা ভাই বোন মিলে ষড়যন্ত্র করছে। এরা খুব ভালোভাবেই জানে যে আজকে আদালত তার সিদ্ধান্ত শোনাবে। এই জন্য ডেফিনেটলি মিস্টার পাঠকের কথা অনুযায়ী এরা দুজন ভাই বোন একই রকম দেখতে হওয়ার গল্প শোনাচ্ছে। কারণ যখন গত আদালতে মিস্টার বেহেলের বক্তব্য অনুযায়ী যেটা প্রমাণ হয়ে গেছে যে এই জমজ আর ডুপ্লিকেটের এই গল্পটা পুরোপুরি মিথ্যে। এক্সকিউজ মি, আমি এরকম কোনো কথাই বলিনি। হ্যাঁ তো মিস্টার আকাশ বেহেল, এই হলো আপনার স্টেটমেন্টের রেকর্ডেড কপি। কালকে আপনি সবার সামনে এই আদালতে এটা বলেছিলেন যে 28শে ডিসেম্বর সকালে অফিসে আপনার সাথে মিস কাপুরের মতো কোনো মহিলার দেখা হয়নি। ইওর অনার, আমি সবার সামনে ক্লিয়ার করতে চাই যে আমি কালকে সকালে আদালতে আসিনি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এটা আপনি কি বলছেন মিস্টার বেহেল? কালকে আপনি আদালতে ছিলেন না? না, একদমই নয়। তাহলে আপনি কাল কোথায় ছিলেন মিস্টার বেহেল? অ্যাকচুয়ালি আমি আদালতে আসার জন্য বেরিয়েই ছিলাম, কিন্তু ঠিক সেই সময় একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে কল এলো। হ্যালো, মিস্টার আকাশ বলছেন? হ্যাঁ বলছি। দেখুন, আমি পুনা থেকে সুনীল গাভাস্কার বলছি। আপনার পিসি এখানে ত্রিলক হসপিটালের ইমার্জেন্সিতে অ্যাডমিট রয়েছে। উনি বললেন আপনাকে এটা জানিয়ে দিতে। ওকে ওকে, আমি আসছি। আর আর্জেন্টলি আমাকে পুনের জন্য বেরিয়ে যেতে হয়। আর আর পুনা গিয়ে আমি এটা দেখলাম যে আমার পিসি হাসপাতালে নয়, ভগবানের আশীর্বাদে ঘরেই ছিল আর সুস্থ স্বাভাবিক ছিল। আর ওই সুনীল পাওয়াস্কার যে আমাকে ফোন করেছিল তাকে তো আমার পিসি চেনেও না। আর তারপর থেকে ওই নাম্বারটা যখন রিপিটেডলি কল করতে থাকি সেই নাম্বারটা সুইচ অফ আসছিল। ইওর অনার, প্রশ্ন এখানে এর আগে উঠছে যে যদি বেহেল বাবু গতকাল গত শুনানিতে উপস্থিত না থেকে থাকেন, তো যেই ব্যক্তি এখানে ছিলেন তিনি কে ছিলেন? ওটা 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 নিশ্চয়ই আকাশের ডুপ্লিকেট এসেছিল। আবার সেই বাজে কথা। এই কেসটা কোথা থেকে কোথায় যাচ্ছে ইউর অনার? পাঠকবাবু প্লিজ আপনার ক্লায়েন্টকে আপনি বোঝান। দেখুন মেননবাবু, এরকমটা আপনি ভাববেন না। এই যে এই যমজ গল্পটা চলছে সেটাকে আমি বিশ্বাস করছি, কিন্তু চিন্তার বিষয় আছে এখানে যে সর্বপ্রথম নন্দিতা, তারপর অমিত, আর এখন মিস্টার আকাশ বেল, যদি এই তিনজনের সঙ্গে এই একই ঘটনা ঘটে তো কিছু তো গন্ডগোল আছে। দেখুন মেননবাবু, এরকমটা আপনি ভাববেন না। এই যে এই যমজ গল্পটা চলছে সেটাকে আমি বিশ্বাস করছি, কিন্তু চিন্তার বিষয় আছে এখানে যে সর্বপ্রথম নন্দিতা, তারপর অমিত, আর এখন মিস্টার আকাশ বেল, যদি এই তিনজনের সঙ্গে এই একই ঘটনা ঘটে তো কিছু তো গন্ডগোল আছে। হ্যাঁ ইওর অনার, আমি যখন আদালতে আসিনি তাহলে আমার জায়গায় যেই এসেছিল সে নকল আকাশ ছিল। কারণ 28 তারিখে আমি নিজের চোখে দেখেছি
যে নন্দিতা 2 বার 15 মিনিটের ব্যবধানে অফিসে এসেছিল আর ও আমাকে কখনোই নিজের মুখে তার প্রতিবেশীর কথা বলেনি। হ্যাঁ, এটা ঠিক যে 50% প্রফিট শেয়ারের কথা হয়েছিল আমাদের নতুন ব্যাঙ্গালোরের প্রজেক্ট নিয়ে। পরে সেটা অস্বীকার করে, সেটা অন্য কথা। অস্বীকার তো আপনি করছেন মিস্টার বেহেল। মনে হচ্ছে আপনার মনে মিস কাপুরের জন্য এতটাই সহানুভূতি এক রাতে জেগেছে যে আপনার বয়ানকে আপনি অস্বীকার করছেন। ইওর অনার, আমি আগেই অনেকবার বলেছি যে আমি কাল আদালতে আসিনি, তাহলে বয়ান দেওয়ার প্রশ্নটা উঠছে কি করে? দেখেছেন ইওর অনার, আমি কালকে ঠিকই বলছিলাম। এই আসল আকাশ যে সত্যি কথাগুলো জানে, কাল যে এসেছিল সে আসল আকাশ ছিল না। এক সেকেন্ড ইউর অনার, এক সেকেন্ড। তাহলে এরকমও তো হতে পারে যে কালকে যে ব্যক্তি আদালতে হাজির ছিল সেই আসল ছিল, আর আজকে মহান যেই ব্যক্তি এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সে নকল নাকি সে অ্যাক্টিং করছে। ইওর অনার, এই কথাটাকে স্পষ্ট করার কিন্তু খুব সহজ উপায় আছে। বেলবাবু, এটা বলুন যে আপনার বক্তব্য অনুসারে আপনি বলছেন যে আপনি পুনাতে ছিলেন, এই কথাটার কোনো সাক্ষ্য রয়েছে, কোনো সাক্ষী রয়েছে আপনার কাছে? মিস্টার পাঠক, আপনি চাইলে আমার পিসির সঙ্গে কথা বলতে পারেন। 1 মিনিট, আমি ওনার নাম্বার আপনাকে এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নাম্বারটা বলুন। হ্যালো, আগে হ্যাঁ বলুন। আগে আপনি আকাশ বেলের পুনেতে থাকা পিসি বলছেন? হ্যাঁ। নমস্কার, আমি কেডি পাঠক বলছি, মুম্বাই থেকে, আদালত থেকে। এটা জানার চেষ্টা করছি আমরা যে আকাশ গতকাল আপনার সঙ্গে দেখা করতে পুনা এসেছিল কি না। হ্যাঁ এসেছিল। আচ্ছা, এসেছিলেন কটার সময়? 3:30 নাগাদ। 3:30 সময়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইওর অনার, এখন এটা স্পষ্ট হয়ে গেল যে আকাশ পুনা গিয়েছিল ওর পিসির সঙ্গে দেখা করতে, তার স্বাস্থ্যের সম্পর্কে খবর নিতে। এখন প্রশ্ন এটা উঠছে যে যদি উনি পুনাতে থাকেন তো এটা স্পষ্ট যে উনি আদালতে উপস্থিত থাকতে পারেন না, কেননা একই ব্যক্তি একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় উপস্থিত থাকতে পারেন না। ইওর অনার, ইনি যদি আদালতে না থাকেন তো যে ব্যক্তি এখানে ছিলেন তিনি কে ছিলেন? জজ সাহেব, কালকে যে এখানে এসেছিল সে নিশ্চয়ই আমার ডুপ্লিকেটই ছিল, হয়তো আমাকে ফাঁসানোর জন্য। এক সেকেন্ড। ইউর অনার, আমি আরো একবার আমি রিপিট করছি যে এই কথাটার কি গ্যারান্টি আছে, কি প্রমাণ আছে যে এখানে যে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি এই আসল আকাশ, আর কালকে যে মহান ব্যক্তি এই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল সে নকল? এটা আপনি কি বলার চেষ্টা করছেন? আমি একদমই ঠিক বলছি ইউর অনার। এই যে মহান ব্যক্তি এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এর সঠিক পরিচয় আগে পরীক্ষা করা হোক, তখনই এই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই কেসের কথা মনে রেখে এই আদালত প্রসিকিউশনের দলিলে সহমত আছে, আর পুলিশকে এই আদেশ দিচ্ছে যে তারা আকাশ বয়েলের আসল পরিচয়টা সুনিশ্চিত করুক। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। আজকের এই যাবতীয় তর্ক বিতর্কের পরও কিন্তু এই কেসের কোনো রকম সমাধান খুঁজে পাচ্ছি না আমরা। এই আকাশ বেল সম্বন্ধে কিছু জানতে পারলি বলুন? হ্যাঁ স্যার, পুলিশ স্টেশনে ওকে জেরা করা হচ্ছে। আমার মনে হয় পুলিশ ওর ওপর তাদের সময় নষ্ট করছে। হত্যাকারী আকাশ নয়, অন্য কেউ। কে স্যার? সম্ভবত অমিত। তুই ভাব এই বিষয়ে। যদি নন্দিতার কিছু হয়ে যেত তাহলে ওর পুরো ধন সম্পত্তি অমিতের হয়ে যেত। এটা সম্ভব হতে পারে যে ওই ধন সম্পত্তি পাওয়ার জন্য অমিত এই ষড়যন্ত্রটা রচনা করে। অমিত স্যার মেবি। একটা কাজ কর, যা আর এই অমিতের বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে আয়, ওর অতীতকাল, ওর বর্তমানের বিষয়, আর খোঁজ নিয়ে দেখ যে নন্দিতার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল। ঠিক আছে স্যার। আরে আর কত প্রুফ দেবো আপনাদের প্রথমেই বলে দিয়েছি, যদি দীপকের ইন্স্যুরেন্স কেউ ক্লেম করা থাকতো সে আগে করতো। আজ্ঞে না, আমিও সমস্ত সম্পত্তির দাবিদার। আপনি বুঝতে পেরেছেন? যেটা আপনি জানতে চান, আমার 1 সপ্তাহের মধ্যে সমস্ত টাকা চাই। হ্যালো হ্যালো পাঠকবাবু, আমি করুণা আস্থানা। আকাশ আর অমিতের বয়ানের পর আপনার হয়তো বিশ্বাস হচ্ছে যে প্যারালাল ওয়ার্ল্ডে ঠিক একই রকম দেখতে মানুষ এক্সিস্ট করে। দেখুন করুণা দেবী, আমি একজন উকিল। যে কোনো এই ধরনের বিষয় যেটার সঙ্গে আইনের কোনো রকম সম্পর্ক নেই, এরকম বিষয়ে আমি বিশ্বাস করে উঠতে পারি না। সব বিশ্বাস করবেন পাঠকবাবু, আপনিও আর আপনার আইনও।
হাই স্যার। এত তাড়াতাড়ি গিয়ে চলেও আসলি? কোথায় স্যার? কোথা থেকে মানেটা কি? তোকে আমি পাঠিয়েছিলাম ওখানে অমিতের বিষয়ে খোঁজ খবর নিয়ে আসতে। অমিত? কখন স্যার? আমাকে এরকম কিছু বলেননি। এখনই তো তুই এখানে বসেছিলি আমার কাছে 20-25 মিনিট আগে আমি তোকে পাঠিয়েছিলাম ওখানে। না স্যার, আপনি আমাকে বলেননি। ইনফ্যাক্ট আমি শেফালির সঙ্গে ছিলাম স্যার। আমরা মার্কেটে শপিং করছিলাম, ওখান থেকে সোজা অফিসে এলাম। তুই শেফালির সঙ্গে ছিলি তো এই কি হয়েছে স্যার? আপনি কি ভাবছেন? আর কে এসেছিল? না, এটা খুবই আশ্চর্যজনক বিষয় বরুণ। না, তোর জায়গায় অন্য কেউ থাকলে আমি হয়তো এই কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু তুই বলছিস যে তুই শেফালির সঙ্গে ছিলিস। আমি নিজে দেখেছি যে তুই এখানে আমার সামনে বসে আছিস। তো একই ব্যক্তি একই সময়ে দুটো আলাদা আলাদা জায়গায় কিভাবে থাকতে পারে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.